বর্তমান ভারত এবং পাকিস্তানের এই রণংদেহী মেজাজের মধ্যে আরও একটা আর্মি পাকিস্তানকে অভ্যন্তর থেকে বারবার ক্ষতবিক্ষত করে চলেছে। পাকিস্তান আর্মির উপরে বারবার আঘাত হানছে তারা। সেটা নিশ্চয়ই এই কদিন নিউজ বা খবরের চ্যানেলে আপনারা দেখে অভ্যস্ত। কিন্তু এই বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচ বিদ্রোহীরা কেন পাকিস্তানের উপর বারবার এরকম বিদ্রোহ করে? সেই 1948 সাল, 1958, 1962, 1973 এবং 2005 এই 5 বার পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে এই বালুচিস্তানের মানুষের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেশটা 1947 সালের 15ই আগস্ট থেকে 1948 সালের 27শে মার্চ পর্যন্ত স্বাধীন ছিল, এই 7 মাস, তারপর হঠাৎ কি এমন হলো যার কারণে এই বালুচিস্তান পাকিস্তানের আন্ডারে চলে গেল? স্বাধীনচেতা বালুচদের বিরুদ্ধে পাকিস্তান ঠিক কি ধরনের কূটনৈতিক পদ্ধতি অ্যাপ্লাই করেছিল যার কারণে বালুচরা আজকে এরকম ভয়ঙ্কর বিদ্রোহী হয়ে উঠেছে? যদি পাকিস্তানকে টোটাল 100% আয়তনের দেশ ধরি তবে তার মধ্যে 44% হচ্ছে এই বালুচিস্তান প্রদেশ, কিন্তু জনসংখ্যার বিচারে টোটাল পাকিস্তানের মাত্র 5% হলো এই বালুচিস্তান প্রদেশের অধিবাসী। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এই বালুচিস্তানে পাকিস্তানের সবচেয়ে বেশি খনিজ সম্পদ মজুদ আছে। সোনা, রূপো, তামা, গ্যাস, ইউরেনিয়াম সহ সব ধরনের খনিজ সম্পদ এই বালুচিস্তানে থাকলেও বালুচিস্তানের মানুষের নেই শুধু স্বাধীনতা, যে কারণে বালুচিস্তানের মানুষ দরিদ্রতা বা দারিদ্র্যের এক চরম সীমায় পৌঁছেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বালুচিস্তান এবং পাকিস্তানের এই বিদ্রোহ বা এই স্বাধীনতার লড়াই কিভাবে শুরু হলো, সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে ভারত এবং পাকিস্তানের স্বাধীনতার সময়কাল, অর্থাৎ 1947-এর দশক। চলুন আজকের ভিডিওতে জেনে নেব যে বালুচিস্তান কিভাবে পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল, কিংবা বালুচরা কেন বারবার স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে এরকম বিদ্রোহ করে, পাকিস্তান আর্মির উপর এরকম অ্যাটাক করে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। 1947 সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় তখন ব্রিটিশরা পাকামি মেরে কিছু দেশীয় রাজ্যের হাতে 3টে অপশন দেয়, হয় তাদের ভারতে যোগ দিতে হবে, নয় তাদের পাকিস্তানে যোগ দিতে হবে, নয়তো স্বাধীনভাবে থাকবে। আর এই পরিপ্রেক্ষিতে ভারতে বেশ কিছু রাজ্য ছিল, যেমন কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। ঠিক একইভাবে পাকিস্তানেও এরকম 4 রাজ্য ছিল, কালাত, লাজবেলা, মাখরান এবং খারান। তো ভারতের এই 3 রাজ্য কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হলো সেই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন। চলুন এবার প্রসঙ্গে আসি পাকিস্তানে। এখন এই 4 রাজ্য কালাত, লাজবেলা, মাখরান এবং খারান 4টিই ছিল বালুচিস্তান প্রদেশের অঙ্গ। আর এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও স্বাধীনচেতা রাজ্য ছিল কালাত। আর কালাতের এই উত্থানের পেছনে ছিল তাদের শাসক মীর আহমেদ ইয়ার খান। এদিকে 1876 সাল নাগাদ ব্রিটিশরা পাকামি করে কালাতকে স্বাধীনচেতা বা স্বতন্ত্র অবস্থানে থাকা দেশীয় রাজ্য হিসাবে স্বীকৃতি দেয়। আর কালাত নিজেকে ভাবতো যে ব্রিটিশরা যদি ভারত থেকে চলে যায় তারপরেও কালাত স্বাধীন রাষ্ট্র হিসাবে থেকে যাবে। আর তাদের এই বিশ্বাসকে আরও জোরালো করতে ব্রিটিশরা চালাকি করে ভারত এবং পাকিস্তানের স্বাধীনতার আগেই কালাতকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তাই যখন 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হয় এবং 15ই আগস্ট ভারতের স্বাধীনতা হয় তখন কালাতও নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। কিন্তু এরপরেই আসে কাহিনী মে টুইস্ট। পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ নিজের দাবার ঘুঁটি এবার সাজাতে শুরু করে। এই 4 দেশীয় রাজ্যকে পাকিস্তানে যোগ দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আর পাকিস্তানের এই চাপের কাছে নতি স্বীকার করে লাজবেলা, মাখরান এবং খারান দ্রুত পাকিস্তানে যোগ দেওয়ার নতি স্বীকার করে বা যোগ দিতে রাজি হয়ে যায়। কিন্তু মীর আহমেদ খানের কালাত বেঁকে বসে। এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে যে ব্রিটিশ ভারতের শাসনকালে এই কালাতের শাসক মীর আহমেদের অ্যাডভোকেট হিসেবে কাজ করতেন কিন্তু এই মোহাম্মদ আলী জিন্নাহ। ফলে এই ধূর্ত জিন্নাহ এবার কূটনৈতিক চাল চালতে শুরু করে মীর আহমেদের সঙ্গে। কিন্তু যখন কূটনৈতিকভাবেও মোহাম্মদ আলী জিন্নাহ মীর আহমেদ খানের সঙ্গে পেরে উঠছে না, ঠিক তখনই পাকিস্তান নিজেদের আসল রূপ দেখানো শুরু করে। নৃশংস দমন পীড়নের মাধ্যমে কালাতের মানুষদের উপর অত্যাচার শুরু করে। আর ঠিক তখনই মীর আহমেদ খানের ভাই প্রিন্স আব্দুল করিম খান বালুচদের হয়ে প্রথম সশস্ত্র বিদ্রোহ শুরু করে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। 1948 সালে ঘটা এই বিদ্রোহ ছিল বালুচদের জাতীয়তাবাদের প্রথম রূপ, যদিও পাকিস্তান নৃশংসভাবে সেই বিদ্রোহ দমন করে। আর 18 মার্চ 1948 সালে খান অফ কালাত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সই করতে বাধ্য হয়। এভাবে কালাত পাকিস্তানের সঙ্গে মিশে যায়। কিন্তু বালুচ এই মানুষদের ভিতরে ভিতরে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে, যে কারণে পরবর্তীতে 1958, 1962, 1973 এবং 2005 সালে
আবার বিদ্রোহ করে এই পাকিস্তানের বিরুদ্ধে। আর বর্তমান 2025 সালের বিদ্রোহ তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই চলতি বছর অর্থাৎ 2025 সালেও বালুচ লিবারেশন আর্মি 11ই মার্চ পাকিস্তানের জাফর এক্সপ্রেসে 500 জন যাত্রী সহ গোটা ট্রেনটাই হাইজ্যাক করে এবং সেখানে তাদের এই যুদ্ধে 30 জন পাকিস্তানি সেনা মরে যায়। এরপর 16ই মার্চ নোশকি জেলায় 5 জন পাকিস্তানি আর্মিকে মেরে দেয়। এরপর 3 মে মঙ্গচর শহর দখল করে নেয়। 6 মে এলইডি বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তানের 7 জন আর্মি সেনাকে মেরে দেয়। এরপর 8ই মার্চ পাক কনভয়ে হামলা এবং 12 জন পাক আর্মি সহ পুরো গাড়িটাকেই এলইডি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেয় বোলান জেলায়। বরং বালুচিস্তানের মানুষজন নিজেদেরকে আফগানিস্তান এবং ইরানের মানুষজনের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পান বলে তারা মনে করেন। এমনকি তারা নিজেদেরকে কখনোই পাকিস্তানি বলে মনে করেন না। আর স্বাধীনতার সময় তারা যখন পাকিস্তান তাদের উপর এইভাবে জোরপূর্বক পাকিস্তানে যোগ দিতে রাজি করাচ্ছে, ঠিক তখনই তারা ভারতের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বিচার করে তাদের এই প্রস্তাব খারিজ করে দেয়। ঠিক যেমনভাবে বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত ভারতের জুনাগড়ের যে রাজা ছিলেন তিনি পাকিস্তান প্রেমী ছিলেন, কিন্তু এই একই রকমভাবে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে তাকে ভারতে থেকে যেতে হয়েছে। এমনকি বালুচিস্তানের গোয়েদার বন্দর সেটিকে পাকিস্তান চীনের হাতে তুলে দিয়েছে ওবর প্রকল্প অর্থাৎ অন বেল্ট অন রোড প্রকল্পের জন্য। কিন্তু বালুচিস্তানের এই বন্দর, এই রাস্তা সবকিছু হলেও বালুচিস্তানের মানুষের এর ব্যাপারে কোনো উন্নতি হয়নি। অথচ যে বালুচিস্তান পাকিস্তানের অর্থনীতিকে বারবার সমৃদ্ধ করে চলেছে, সেই বালুচিস্তানের মানুষজন ক্রমশ দারিদ্র, খিদে, অশিক্ষার অন্ধকারে ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে। কিন্তু পাকিস্তানের টোটাল অর্থনীতি যেটা পাঞ্জাব কেন্দ্রিক হয়ে আছে, দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি যোগদান থাকার পরেও বালুচিস্তানের মানুষজনকে পাকিস্তানের অন্যান্য প্রদেশের মানুষজন একটা আলাদা চোখে বারবার দেখে। এমনকি পাকিস্তানের সেনাতে বালুচিস্তানের কোনো মানুষজনকে উচ্চ পদে নেওয়া হয় না। ফলে সেই স্বাধীনতার পর থেকে বালুচিস্তানের মানুষজনের একটা ক্ষোভ বরাবর পাকিস্তানের প্রতি থেকে গেছে, আর সেটা এখন বারবার প্রকট হচ্ছে। তাই 22 এপ্রিল 2025-এ কাশ্মীরের পাহলগামে পাকিস্তানি জঙ্গি হামলার পাল্টা প্রত্যাঘাত হিসেবে ভারত যখন পাকিস্তানে অপারেশন সিন্দুর অভিযান চালাচ্ছে, সেই সুযোগটাই কাজে লাগিয়ে বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তানের 1/3 জায়গা দখল করে নেয় পাকিস্তান আর্মির কাছ থেকে এবং তারা ঘোষণা করে যে এই যুদ্ধে তারা ভারতীয় আর্মির পাশে থাকবে। এমনকি বালুচিস্তানের এক সাহিত্যিক রাষ্ট্রপুঞ্জ এবং ভারতের কাছে নিজেদের স্বাধীনতার স্বীকৃতির জন্য অনুমোদন প্রার্থনা করেছে। সত্যিই পাকিস্তানের কি কপাল, ভারতের সঙ্গে যখনই যুদ্ধ করতে আসে তখনই তারা একটা করে নতুন সন্তান প্রসব করে। সেই 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান জন্ম দিয়েছিল এক নবজাতক শিশুর, যার নাম বাংলাদেশ। সে এখন সাবালকত্ব প্রাপ্ত হয়েছে। কিন্তু সেই যুদ্ধের সময় ভারত দাইমা বা ধাত্রীমার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ঠিক একইভাবে বাংলাদেশ বোধ হয় খুব শীঘ্রই তাদের ছোট ভাইকে পেতে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।